বন্ধুরা, আমি আবার আপনাদের সামনে হাজির হলাম সন্ধি পার্ট 2 নিয়ে। আজকে আমরা আলোচনা করব স্বর এবং ব্যঞ্জন সন্ধির কিছু সহজ নিয়ম, যার মাধ্যমে আমরা খুব সহজেই সন্ধিগুলো রপ্ত করতে পারবো। যদি সন্ধির নিয়মগুলো পড়তে চাই নিয়ম অনুযায়ী, তাহলে প্রায় 40 থেকে 50টা নিয়ম আছে। আমরা খুব সহজেই 10 থেকে 12টা নিয়মের মধ্যে আমরা সমস্ত সন্ধিগুলো শেষ করে ফেলবো। তো আমরা প্রথমে আলোচনা করব যে স্বর সন্ধি এবং ব্যঞ্জন সন্ধির কিছু সহজ নিয়ম দেখি। তো এখন আমি এখানে একটা নিয়ম লিখে নিয়েছি, এটা হচ্ছে সন্ধিজাত শব্দের মধ্যে যদি জ ফলা থাকে তবে তা ঋষিকার বা দীর্ঘিকার হয়। কি বললাম? সন্ধিজাত শব্দের মধ্যে যদি জ ফলা থাকে তবে তা কি হবে? ঋষিকার বা দীর্ঘিকার হবে। যেমন আমি লিখেছি ইত্যাদি, ইত্যাদি, তাহলে কি হবে? ইতি যোগ আদি, ইত্যাদি। অত্যন্ত, তাহলে কি হবে? যখন কি হয়ে যাচ্ছে? ঋষিকার হয়ে যাচ্ছে, আর দীর্ঘিকার খুবই কম, ঋষিকারটা বেশি হয়। তাহলে হবে কি? অত্যন্ত, অতি যোগ অন্ত, অত্যধিক, কি হবে? অত্যধিক, অতি যোগ অধিক, অত্যধিক। তারপরে যদি বলি আমি বর্ষাধার, বর্ষাধার কি হবে? যে মসি, মসি মানে দীর্ঘিকার, মসি মানে হচ্ছে কালী, মসি যোগ আধার, বর্ষাধার। তাহলে আমরা কি পেলাম? যে সন্ধিজাত শব্দের মধ্যে যদি জ ফলা থাকে তবে এটা ঋষিকার ও দীর্ঘিকার হয়। ইত্যাদি, ইতিযোগ আদি, অত্যন্ত, অতিযোগ অন্ত, অত্যধিক, অতিযোগ অধিক, মর্যাদার মসিযোগ আধার। তবে এবার সূত্র নম্বর 2, সন্ধিজাত শব্দের মধ্যে যদি ব ফলা থাকে, আমরা শুধু দেখবো ব ফলা, ব ফলা থাকে তবে তা কি হবে? রস্যুকার বা দীর্ঘকার হয়ে যায়। তাহলে আমরা কি পেলাম? ওইটাই, যে সন্ধিজাত শব্দের মধ্যে যদি কি থাকে? ব ফলা থাকে তবে তা কি হয়ে যাবে? রস্যুকার বা দীর্ঘকার হয়ে যাবে। ব ফলা। যেমন স্বল্প, কি লিখছি? স্বল্প, শয় বয় লয় পয়, স্বল্প। তাহলে কি হচ্ছে? বকা দিলে রস্যুকার বা দীর্ঘকার। তাহলে স্বল্প, সুযোগ অল্প, স্বল্প। তারপরে তন্নি, তনু যোগ, যেহেতু এখানে দীর্ঘিকার আছে এই যে দীর্ঘিকারই হবে, তনু যোগ দীর্ঘ, তন্নি। অন্বেষণ, অন্বেষণ কি হবে? অনু যোগ এষণ। উন্নীত, উন্নীত কি হবে? অনু যোগ ইত। এভাবে অসংখ্য রয়েছে। তাহলে আমরা কি পেলাম? সন্ধিজাত শব্দের মধ্যে যদি ব ফলা থাকে তবে কি হয়েছে? তার রস্যুকার বা দীর্ঘকার হয়ে যায়। যেমন স্বল্প, এইটা বফের পরিবর্তে শুধু রস্যুকার হয়েছে, সুযোগ অল্প, লয় পা ধরা যায় না, অল্প। আচ্ছা, সুযোগ অল্প। তারপরে তন্নি, তনুযোগ দীর্ঘই, অন্বেষণ, অনুযোগ এষণ, অন্বিত, অভিযোগিত। ওকে, এবার সূত্র নম্বর 3 নম্বর সূত্র হচ্ছে, আমি এই পাশে লিখি যে 3 নম্বর সূত্র 3 সমান 1। এবার আমরা কি করবো? গণিত করবো। ব্যাকরণের মধ্যে গণিত আছে। আচ্ছা, 3 সমান 1, তাহলে 3 সমান 1 বলতে বোঝায় যদি বর্গের 3 নম্বর ধ্বনিগুলো থাকে তবে তা ওই বর্গের 1 নম্বর ধ্বনি হয়ে যায়। তাহলে আমি একটু কথাটা লিখে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যদি বর্গের 3 নম্বর ধ্বনিগুলো থাকে, আমি দেখি, যদি
বর্গের 3 নং ধ্বনি থাকে তবে তা ওই বর্গের 1 নং ধ্বনি 1 নম্বর ধ্বনি হবে হয়। যেমন বিষয়টা আমি এখানে লিখছি, যেমন ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, ক, দ, ভ, দন্তন্য, প, ক, গ, ঘ, ম। আচ্ছা, যদি বর্গের 3 নাম্বার, বর্গের 3 নাম্বার ধ্বনিগুলো কি? গ। যদি গ থাকে তাহলে কি হবে? ক হবে, জ থাকলে চ হবে, ড থাকলে তো ট হবে, দ থাকলে ট হবে, ব থাকলে প হবে। অবশ্যই এবার বুঝতে পেরেছি। তাহলে কি বিষয়টা কি? যেমন আমরা যদি দেখি যে দিগন্ত, দিগন্ত, তাহলে আপনারাই বলুন কি হতে পারে? দিগন্ত। তাহলে বর্গের গ কথাটা মধ্যে 3 নম্বর ধ্বনি, তাহলে কি হবে? দিক যোগ অন্ত, দিগন্ত। নিযন্ত কি হবে? নিযন্ত, নিচ, নিচ যোগ অন্ত, নিযন্ত। সুবন্ত, সুবন্ত, সুপ, সুপ যোগ অন্ত, সুবন্ত, ডুবন্ত। এভাবেই তাহলে আমরা কি কি দেখতে পেলাম? এই যে বর্গের গ, বর্গের 3 নম্বর ধ্বনি, ক হয়ে গেল দিক যুগান্ত, নিযন্ত, নিচ যুগান্ত, সুবন্ত, সুখ যোগ, এই যে ব আছে প হয়ে গেল সুখ যুগান্ত। এভাবেই আমরা সবগুলো রপ্ত করতে পারবো। ওকে, এবার সূত্র নাম্বার 4, এটার মধ্যে অনেকটা। তাহলে সূত্র নাম্বার 4, তাহলে আমরা কি, যদি 3 সমান 1, এটা আমরা দেবো 5 সমান ম। কি দেব? 5 সমান ম। যদি বর্গের 5 নং ধ্বনিতে আমরা লিখবো এখানে 5 নং ধ্বনি থাকে তবে তা কি হয়? তবে তা ম হয়ে যাবে, ম হয়। অর্থাৎ এই যে কুয়া, এই যে নাসিক্য ধ্বনিগুলো আছে, এটা মধ্যে কি হবে? ম হয়ে যাবে। আচ্ছা, যেমন দেখি আমরা 5 সমান ম। যেমন আমি যদি লিখি যে 5 সন্ধি সমযোগী, তাহলে সন্ধি আমি লিখলাম, সন্ধির সন্ধি বিচ্ছেদ করবো আমরা, সন্ধি। এটা ন বর্গটার মধ্যে ন অবশ্যই 5 নম্বর ধ্বনি, তাহলে কি হবে? স ম, ম হয়ে গেল। সমযোগ ধি, সন্ধি, সংখ্যা স ময় করা, একটা সংখ্যা কি হবে? তাহলে স ম, সমযোগ কা, সংখ্যা সন্তান, স 9 × 1 প, সন্তান কি হবে? সমযোগ তাপ, সন্তান। তারা বুঝতে পেরেছি যে যদি বর্গের 5 নম্বর ধ্বনিগুলো থাকে, অর্থাৎ নাসিক্য ধ্বনিগুলো ম, য়, মূর্ধন্য, দন্তন্য, ম, তাহলে কি হয়ে যাবে? তা ম হয়ে যায়। ওকে, এটা হচ্ছে 4 নম্বর সূত্র ছিল, এটা 4 নম্বর সূত্র। এখন আমরা 5 নম্বর সূত্র আলোচনা করব। 5 নম্বর সূত্র হচ্ছে 5 সমান 1 5, 5 সমান 1 5। অর্থাৎ যদি বর্গের 5 নম্বর ধ্বনিগুলো পাশাপাশি থাকে, কি বললাম আমি? যদি বর্গের 5 নম্বর ধ্বনিগুলো পাশাপাশি থাকে, তাহলে প্রথমটা পরিবর্তন হয়ে ওই বর্গে 1 নম্বর ধ্বনি হবে, পরেরটা যা আছে তাই থাকবে। আমি হয়তো বোঝাতে পেরেছি আপনাদেরকে। কি বললাম? যদি বর্গের 5 নম্বর ধ্বনিগুলো পাশাপাশি থাকে, তাহলে কি হবে? প্রথমটা পরিবর্তিত হয়ে ওই বর্গে 1 নম্বর ধ্বনি হয়ে যায়, আর পরের 5 নম্বরটা যা আছে তাই থেকে যায়। আচ্ছা, তাহলে দেখি আমরা কি হচ্ছে, কি হতে পারে। যেমন বাংময়, আমি লিখলাম যে বাং উয়া, বাং ময়। তাহলে এই যে ম বর্গের 5 নম্বর ধ্বনি, ম বর্গের 5 নম্বর ধ্বনি, তাহলে কি হবে? কি বললাম?
তাহলে প্রথমটা ওইভাবে এক নাম্বার হয়েছিল, উমা থেকে কি হয়েছিল, প হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, বাক যোগ ময়, বাঘময়। দিক নির্ণয়, দেশের দি উমা, দিক নির্ণয়, দিক নির্ণয়। তাহলে কি হবে, দিক দেশের দি ক, দিক যোগ নির্ণয়, দিক নির্ণয়। তারপরে যদি আমি বলি যে তন্ময়, ত নয় ময় স্থির, তন্ময় এই ন এবং ম বর্গের 5 নম্বর ধরে দুটোই, কি হবে, তৎ, ত ন নয় ত, কি হবে, তৎ যোগ ময়। অর্থাৎ আমি তো আগেই ব্যঞ্জনতে বলেছিলাম, তয়ের ছোট হচ্ছে খণ্ডত, তয়ের সমস্ত দায়িত্ব পালন করে থেকে খণ্ডত, তৎ যোগ ময়, মৃন্ময়, মৃন্ময়। আপনাদের আজকে একটা কোশ্চেন থেকে গেল, মৃন্ময় বা মৃন্ময়ী এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছবি গল্পের চরিত্র, মৃন্ময়। তাহলে কি হবে, মৃৎ যোগ ময়। এই তো আমরা বুঝতে পেরেছি। তাহলে কি বললাম, আবার বলছি, যদি বর্গের 5 নম্বর ধ্বনিগুলো পাশাপাশি থাকে তাহলে কি হবে, প্রথমটা ওই ভাগে 1 নাম্বার হয়ে যাবে, পরেরটা যা আছে তাই থেকে যাবে। তাহলে বাংময়, বাক যোগময়, বাংময়, দিক নির্ণয়, দিক যোগ নির্ণয়, দিক নির্ণয়, তন্ময়, তৎযোগময়, তন্ময়, মৃন্ময়, মৃৎযোগময় সমান মৃন্ময়। তাহলে অবশ্যই আমরা বুঝতে পেরেছি। তো আজকে এখানেই, আল্লাহ হাফেজ। আমি পরবর্তীতে আবার পার্ট 3 নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।